সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় বিএনপির গণ অনশনে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন অধ্যাপক অপু উকিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ, এবং মোজাম্মেল হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 22 বছর পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করায় এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দুষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। এবং আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করেছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম বিএনপির গণ অনশনে। আপনারা জানেন যে আজকে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবিতে একটি গণ অনশন কর্মসূচি ছিল। তো আমরা বলছি গণ অনশনে, কারণ গণ অনশনে কিছু ঘটনা ঘটেছে। সেখানে বিএনপি নেতারা বেগম জিয়ার মুক্তি দাবি করে যেরকম বক্তব্য দিয়েছেন, পাশাপাশি বিএনপির মধ্যম সারির নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেছেন। আন্দোলন কেন জোরদার হচ্ছে না সেসব বিষয়ে বিএনপি নেতারা কথা বলেছেন। এছাড়া আমরা দেখেছিলাম জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারাও এই গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন 20 দলের নেতারাও। তো এসব সহ বেগম জিয়ার প্যারোলে মুক্তি হবে নাকি বেগম জিয়া জামিনে মুক্তি হবে, এসব বিষয় নিয়ে গতকাল থেকে আলোচনা চলছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আলোচনা শুরু করি। যে কর্মসূচির কথা প্রথম আমরা বললাম, আমাদের গণ অনশন কর্মসূচি ছিল। তো আমরা দেখেছিলাম যে আজকে গণ অনশন কর্মসূচিতে সকাল থেকেই তো শুরু হয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে অংশ নিয়েছিলেন। আমরা বলছি 20 দলের নেতারাও ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতারাও ছিলেন। এখানে বিএনপির যারা মধ্যম সারির নেতা কিংবা সাবেক ছাত্র নেতা, বিএনপির ছাত্র দলের নেতা, তারা সবাই মোটামুটি এই আন্দোলন, যেটি বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করা হবে আপনারা বলছেন, তো সেই আন্দোলনে কেন্দ্রীয় নেতৃত্ব কতটুকু সফল হচ্ছে বা তারা কতটুকু নেতৃত্ব দিতে পারছে, এই নিয়ে তারা সমালোচনা করেছেন। আপনি কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা এবং রাজনৈতিক মামলায় আজকে প্রায় 13 বছরের কাছাকাছি উনি কারাগারে আছেন এবং ওনার নামে বিভিন্ন রকম মামলা যুক্ত হয়েছে। 2007-8 যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল, আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই সময় কিন্তু আমরা দেখেছি যে 2 দলের প্রধানের বিরুদ্ধেই মামলা হয়েছে এবং 2 দলের রাজনৈতিক নেতাকর্মীদের নামে প্রচুর মামলা হয়েছে। তখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা ছিল 4টি। পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার আসার পরে, আওয়ামী লীগ সরকার গঠন করবার পরে সেই মামলা বেড়ে এখন হচ্ছে 36টি। উল্টো দিকে আমরা দেখেছি আওয়ামী লীগের যিনি সভানেত্রী, তার বিরুদ্ধে সেই সময় মামলা ছিল 9টি। এবং আজকে যে মামলাগুলো বেগম খালেদা জিয়া ফেস করছেন, তার অনেকগুলোতেই কিন্তু সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও আসামি করা হয়েছে, যেমন নাইকো দুর্নীতি মামলা। সেই মামলাগুলোকে আমরা দেখেছি যে একটির পর একটি উচ্চ আদালতের সাহায্য নিয়ে উঠিয়ে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা যারা আছেন, তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই সময় করা হয়েছিল কেয়ারটেকার সরকারের সময়, সেটা পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি করে রাজনৈতিক বিবেচনায় দায়েরকৃত মামলা বলে উঠিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের নামে কিন্তু মামলার সংখ্যা প্রতিদিন বেড়েছে। অর্থাৎ এক ধরনের ডিসক্রিমিনেশন এবং আইনের শাসনের যে অভাব এবং বিচার বিভাগকে এক ধরনের ব্যবহারের যে প্রক্রিয়া আমরা দেখেছি, এটা কিন্তু চলমান। এরকম একটি অবস্থায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, যেটা সারা দেশবাসী জানে, গণমাধ্যমের কল্যাণে খারাপ থেকে খারাপতর হচ্ছে। এবং দীর্ঘদিন ধরে বিএনপির নেতারা একটা কথা বারবার বলে এসছেন যে বিশেষায়িত হাসপাতালে তাকে যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং এটা কিন্তু একজন বন্দির মানবাধিকার। আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে কিন্তু সাধারণ কারাগারেও রাখা হয়নি।
তাকে একটি নির্জন কারাগারে রাখা হয়েছে, যেটি আসলে কারাগার কিনা সেটি নিয়েও বিতর্ক আছে। কারণ এটিকে কারাগার পরিত্যক্ত ঘোষণা করার পরে জাদুঘর করার ঘোষণা দেয়া হলো, সেখান থেকে আবার এটিকে কারাগার ঘোষণা করার মতন কোনো গ্যাজেট এখনো কিন্তু আমরা দেখিনি। সুতরাং আদৌ তাকে যেই একটি পরিত্যক্ত ভবনে বন্দী করে রাখা হয়েছে সেটা কারাগার কিনা সেটাই একটা প্রশ্ন। এবং আপনি জানেন যে নেলসন ম্যান্ডেলাকে 27 বছর নির্জন কারাগারে রাখা হয়েছিল এবং সেই কারণেই 2015 সালের মে মাসে জাতিসংঘ ঘোষণা করে যে নির্জন কারাবাস একটা নির্যাতন, এটা যেন পৃথিবীর কোনো দেশে আর কখনো না ঘটে। এবং সে কারণে দেশগুলোর প্রতি এক ধরনের আহ্বানও জানানো হয়, যেটা ম্যান্ডেলা রুলস হিসেবে পরিচিত। এবং সেখানে বলাও হয়েছে যে একজন কারাবন্দী যিনি আছেন তার চিকিৎসা লাভের যে অধিকার, তার মানবাধিকার যেন সংরক্ষিত হয়। এবং বলা হয়েছে যে নির্জন কারাবাস কাকে বলবেন আপনি? জাতিসংঘ বলছে যে 22 ঘন্টার উপরে যদি কার্যকর কমিউনিকেশনের বাইরে তিনি থাকেন সেইটাকে আমরা নির্জন কারাবাস বলবো। সেখানে আজকে 1.5 বছরের উপরে আপনি বেগম খালেদা জিয়াকে কারাগারে আপনাকে বলি নির্জন কারাগার আপনি এটিকে বলছেন। গত সপ্তাহে বেগম জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে আসার আগে আমরা শুনেছিলাম যে এইটার সংস্কার কাজ হবে, সেজন্য বেগম জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে স্থানান্তরের কথা। তখনও কিন্তু আপনারা সেটিরও বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, আমাদের কথাটা হচ্ছে যে ওনাকে যেই মামলাতে বা মামলাগুলোতে আটকে রাখা হয়েছে সেই মামলাগুলো প্রত্যেকটা উদাহরণ আছে যেখানে জামিন লাভের যোগ্য। আমি নিজে হাইকোর্টে আজকে বহু বছর ধরে প্র্যাকটিস করেছি। এই ধরনের দুদকের মামলায় 10 বছর সাজা, পেন্ডিং অ্যাপিলে বেইল, যদি দেশের ন্যূনতম আইনের শাসন থাকতো, যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, তাহলে গত বছর যখন 12ই মে তার পেন্ডিং অ্যাপিলে বেইল হয়ে যায়, মার্চ সম্ভবত 12ই মার্চ, উচ্চ আদালত দায়ী পাওয়ার কথা। উচ্চ আদালত দায়ী নয়। প্রতিবারই আমরা দেখেছি যে সরকার সেখানে বাধা সৃষ্টি করেছে এবং এমন তীব্রভাবে বাধা সৃষ্টি করেছে যে ওনার প্রতিটা মামলা যদি 9টার সময় টাইম দেওয়া থাকে, আমরা দেখেছি 8টার সময় অ্যাটর্নি জেনারেল সেই মামলায় উপস্থিত হয়ে সেটার তীব্র বিরোধিতা করেছেন। সুতরাং ওনাকে আটকে রাখবার যে একটা সরকারি ভীষণ রকম প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে লক্ষ্য করেছি। এবং যেই মামলাগুলোতে প্রেসিডেন্ট আছে, আমাদের কোর্টগুলো কিভাবে চলে প্রেসিডেন্ট অনুযায়ী, অতীতে এই ধরনের মামলার ক্ষেত্রে কোর্ট কি রায় দিয়েছে সেই ধারাবাহিকতায় মামলাগুলো চলে। আমরা দেখেছি অতীতের সমস্ত প্রেসিডেন্ট বলছে উনি জামিন লাভের যোগ্য, কিন্তু ওনাকে জামিন দেওয়া হচ্ছে না। উল্টো এখন আমরা সরকারের তরফে প্যারোলের কথা শুনছি। জামিনের আলোচনায় আবার আসবো। যে প্রশ্নটি আপনাকে আমি করেছিলাম যে আজকে আপনার যে গণ অনশনে মধ্যম সারির নেতারা যে সমালোচনা করেছেন শীর্ষ নেতৃত্বে, এর আগেও বিভিন্ন পর্যায়ে আমরা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের কথা বলতে পারি, তিনি বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, মানে বিভিন্ন পর্যায়ের নেতারাই বলছেন। এই জায়গাটাতে আপনি আলোচনা করবেন কিনা? আমি এই ব্যাপারে একটা কথা স্পষ্ট বলতে চাই। দেখুন, আন্দোলনের ডাক দেবার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দের এবং সেই আন্দোলনটিকে সফল করে নেবার দায়িত্ব একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা শীর্ষ পর্যায়ে আছেন, মধ্য পর্যায়ে আছেন এবং তা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। আমি যে জেলাগুলো সফর করেছি এবং নির্বাচনের পর আমি বহু জেলা সফর করেছি, সেখানে আমি যেটা দেখেছি তৃণমূল কিন্তু আন্দোলনের জন্য প্রস্তুত এবং তারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে যে আপনারা যখন কেন্দ্রে যোগাযোগ করেন আপনারা আন্দোলনের কোনো লক্ষণ দেখেন কিনা বা আন্দোলনের কথা শুনছেন কিনা। আমি বিশ্বাস করি, যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম আপনি নিজেই বললেন, শীর্ষ নেতৃবৃন্দের নাম আপনি নিজেই বললেন যে যারা আন্দোলনের কথা বলছেন, তারা যদি আন্দোলনে আজকে ডাক দেয়, আমি বিশ্বাস করি মধ্যম সারির নেতারা প্রস্তুত আছেন এবং তৃণমূল প্রস্তুত আছে। আমি নিজে যেহেতু সফর করেছি জেলাগুলো, বেশ কয়েকটি জেলা, আমি একেবারে কনফিডেন্টলি বলতে পারি যে আমার তৃণমূল রেডি আছে, আমাদের তৃণমূল রেডি আছে। তৃণমূল এবং মধ্যম সারি প্রস্তুত আছে, তার মানে কি কেন্দ্র আসলে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না নাকি? আমি আসলে সেটা মনে করি না এ কারণেই যে আমরা দেখেছি বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে যাবার আগে স্পষ্ট বলে গেছেন যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে এবং সেটা তো আমরা করলাম দীর্ঘ সময় এবং তার ফল কি হয়েছে আজকে আমরা দেখেছি। অর্থাৎ সরকারের মধ্যে ন্যূনতম কোনো মানবিকতা বলেন, গণতন্ত্রের চর্চা বলেন, কিংবা আপনি আইনের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, কোনোটাই আমরা কিন্তু ন্যূনতম কোনো স্পেস পাচ্ছি না। এরকম একটি অবস্থায় আন্দোলন ছাড়া তো আর কোনো বিকল্প নেই। সে কথাটি কিন্তু আজকে বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে এই কথাগুলি উঠে এসেছে। যেহেতু আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি এবং চেষ্টা করে গেছি, আমরা দেখেছি যে সামান্য একটা রাউন্ড টেবিল মিটিং করবার জন্য আমাদের অনুমতি দেওয়া হয় না। এমনকি একটা অরাজনৈতিক সংগঠন যার রাউন্ড টেবিল মিটিং আমার এই মাসের মাঝখানে দাওয়াত ছিল, সেটা ক্যান্সেল করা হয়েছে কারণ কোনো জায়গায় তাদেরকে জায়গা দেওয়া হয়নি, বলেছে সরকারের নিষেধাজ্ঞা আছে। অরাজনৈতিক এনজিও ধরনের সংগঠনগুলো যেখানে তাদের আলোচনা চালিয়ে যেতে পারছে না, সেখানে বিএনপির মতো বৃহত্তম একটি রাজনৈতিক দল তারা কিভাবে তাদের আপনি শুনছিলেন যে বেচারা রুমিন ফারহানা যে অভিযোগটি করেছেন, বিএনপি বরাবরই অভিযোগটি করছে যে বিএনপিকে আসলে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে সরকার বাধা দিচ্ছে, তাদেরকে রাজপথে দাঁড়াতে দেওয়া হয় না, এমনকি ঘরোয়া কোনো অনুষ্ঠানের অনুমতি তারা চাইলেও সেটিও তারা পায় না। আচ্ছা, প্রথমত বিএনপি যে আন্দোলনগুলো করতে চেয়েছে 2009 থেকে, এর আগে 1 থেকে 6 পর্যন্ত তো ক্ষমতায় ছিল, তারপর 2 বছর
111 গভর্নমেন্ট 2009 আওয়ামী লীগ আসবার পরে বিএনপি বিরোধী দলে থেকে এবং আজ পর্যন্ত যেই আন্দোলনগুলো করতে চেয়েছে সেই আন্দোলনগুলো হচ্ছে, ইস্যুগুলো হচ্ছে, প্রথমত হলো বেগম খালেদা জিয়ার বাড়ি রক্ষার আন্দোলন, এরপরে হচ্ছে পুত্র রক্ষার আন্দোলন, মানে তারেক জিয়াকে ওই মামলা থেকে অব্যাহতি করে কিভাবে খালাস করানো যায় এই আন্দোলন, এবং এখন যেটি শুরু হয়েছে একজন দণ্ডপ্রাপ্ত আসামি তাকে কিভাবে মানে মানে কিছু কিছু সময় বলছে চিকিৎসার বিষয় নিয়ে, আবার কিছু, যেমন এখন গণ অনশনে বলছে যে আমরা মুক্তি দাবি করছি। আচ্ছা, এবার দেখেন ওনাদের আন্দোলন করলেন, আজকে আন্দোলনের একটি অংশ গণ অনশন, সেখানে ঐক্যফ্রন্ট থেকে আন্দোলনটি করেছে এবং সেখানে কি বলছে, আমরা মুক্তি চাই আন্দোলনের মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়া না, মানে সেই জন্যই গণ অনশনটা করছে, যেটা একেবারে একটা ধাপ্পাবাজি, যেটা বিএনপিও বিশ্বাস করে না এই কারণে দেখবেন যে বিএনপির নেতারাও অনেকে জানেন, বলেন যে আমরা আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। যেমন এই বেগম খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়টি এখন এসছে, এই বিষয়টি নিয়েও কিন্তু বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছে, বিশেষ করে বিএনপির যে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, উনি কিন্তু একটি কথা বলেছেন সাংবাদিকদের সামনে, অনেকেই অনেক কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি সম্ভব না, এটি আপাতত সম্ভব না, এবং আইনি লড়াই করে আপাতত বেগম খালেদা জিয়ারকে মুক্ত করাও সম্ভব না, এটার জন্য অপেক্ষা করতে হবে। অথচ আজকে আইনি লড়াই করে মুক্তি সম্ভব না, উনি এটি মিন করেছেন, এর আগে উনি এই কথা বলেছেন, তিনি বলেছেন যে সরকারের সদিচ্ছা না হলে শুধুমাত্র আইনি লড়াইয়ে মুক্তি সম্ভব না, উনি বলেছেন প্যারোলেও মুক্তি, মানে না, প্যারোলে মুক্তির কথাটা তিনি বলেছেন যেটি রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে সেটাও তিনি বলেছেন, এবং বিএনপি কিন্তু প্যারোল চাচ্ছে না, তারা বলছে যে আমরা প্যারোল চাই না, সেটা নিয়ে আমাদের এখানে বক্তব্য নাই, যে পাওয়ার বিষয়টি আসছি না। আজকে যে মিটিংটা ওনারা করলেন সেই মিটিং এর পরিস্থিতিটা নিয়ে তো আপনি জানতে চেয়েছিলেন, সেখানে আমি একটু টাচ করি। যেমন ধরেন ওনারা মধ্যম সারির নেতারা না, বিএনপি যারা একসময় চালিয়েছে ছাত্রদলের আমানুল্লাহ আমান ভিপি ছিলেন, এবং জিয়াউর রহমান মারা যাবার পর মানে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়াকে যে নেতৃত্ব দেবার প্রথম সারির নেতাই এরাই, এই ছাত্র নেতারাই তখন করেছিলেন। সেই আমানুল্লাহ আমান সহ অনেক নেতৃবৃন্দ দাঁড়িয়ে যেটি বলেছেন যে এই যে বিএনপির এত বড় একটা কমিটি, সেই নেতারা কোথায়, উপদেষ্টাগুলো কোথায় গেছে, সহযোগী সংগঠনগুলো কোথায়, এরা বিএনপি করে না কি করে, এরা যদি দল করে সংগঠন করে তাহলে এরা আসছে না কেন, এরা কোথায় গেছে, এবং এদের মানে যে কোনো আন্দোলন করতে হলে অন্তত সেন্ট্রাল কমিটি, সহযোগী সংগঠন এরাও যদি না থাকে তাহলে সেটা তো কোনো দল হয় না। এখন এরা নাই কেন, এরা কোথায় গেল? এটি তো একদিকে বিএনপির নিজেদের সমালোচনা, আত্মসমালোচনা বিএনপি করছে, পাশাপাশি বিএনপি যে অভিযোগটি করে বিভিন্ন সময় যে সরকার বিএনপিকে আন্দোলন সংগঠিত করতে দেয় না, যে কোনো সভা সমাবেশে বাধা দেয়, এই জায়গায় আপনি কোনো ভিত্তি দেখেন কিনা? আপনি মাঝখানে ঢুকে গেলে হবে না। আমি যেটা বলতে চেয়েছি যে ওনাদের আন্দোলনে কোনো ইস্যু নাই। এখন মানে আজকে যেটি আন্দোলন মানে একটা কর্মসূচি দিল, সেখানে নিজেদের প্রতি কোনো আস্থা নাই, একজন আরেকজনকে গালিগালাজ করছে, একেবারে ডাইরেক্ট মিটিং এর মধ্যে তুলোধনা করছে। এবং আরেকটি বিষয় দেখবেন, 31 তারিখে ঐক্য ফ্রন্টের ব্যানারে তারা একটি স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে গিয়েছেন, সেখানে গিয়েও হট্টগোল বাঁধিয়ে দিয়েছে, সেখানেও গিয়ে স্বাধীনতা দিবসে মিথ্যাচার করেছে, কেউ মানে ডক্টর কামালকে দিয়ে স্বাধীনতার ঘোষক বলাবে জিয়াউর রহমানকে, এবং মির্জা ফখরুল সাহেব সেটি করতে পারেনি বলেন, ডক্টর কামাল বলেননি বলে রিজভী সাহেব মির্জা ফখরুল সাহেবকে যাচ্ছে তাই গালিগালাজ করেছে। তা এইগুলো হচ্ছে কেন? শুধু তাই না, এবং আরেকটু পেছনে গেলে দেখবেন যে বিএনপির অনেক নেতারা তারা কিন্তু বিএনপি থেকে পদত্যাগপত্র দিয়েছে, শতাধিক নেতা এই মাসখানেকের মধ্যে পদত্যাগের বর্বর, এই আলী আসগর লবি সহ বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সেন্ট্রাল বিএনপির সদস্য, এনারা সবাই পদত্যাগ করেছেন। এবং মাঠে যদি একটু যান, ঢাকার বাইরে চলে যান, সেখানে দেখবেন ইলেকশনকে কেন্দ্র করে আজ পর্যন্ত দলে দলে বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা সবাই বিএনপিকে প্রত্যাখ্যান করে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগে চলে আসতে চাচ্ছে, আওয়ামী লীগ নিতে চাচ্ছে না। এবং এই ক্ষেত্রে বিএনপি বলে যে সরকারের চাপে অতিষ্ঠ হয়ে তারা দল ছেড়ে দিচ্ছে তৃণমূলের কর্মীরা। আপনার কোশ্চেনটা ঠিক হলো না, চাপে বিএনপি বলে এই কথা না, বিএনপি যে কি বলে সেটা আমি বলতে চাই না, শুনতেও চাই না, কারণ বিএনপি তো সবসময় চাপাবাজি আর মিথ্যাচারের উপর চলে। আমাদের দল থেকে কি বলা হচ্ছে, আমাদের দল থেকে বলা হচ্ছে, এবং দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছেন
বিএনপিকে যেন কেউ দলে না নেয়, সেই জন্য বলে দিয়েছেন যে এই কন্ডিশন থাকে। এরপরে আমি চলে আসি আপনার যে কথাগুলো উত্থাপন করা হলো মামলা সংক্রান্ত, বেগম খালেদা জিয়া সংক্রান্ত। আচ্ছা, বেগম খালেদা জিয়া এই যে লাল কার্পেট বিছানো, এসি, ফ্রিজ, টেলিভিশন সহ যে রুমটিতে থাকেন, এখানে এর আগে যখন 111 গভর্নমেন্ট এদেরকে স্পেশালভাবে যে রেখেছিল জেলখানা, সাব জেল, যেটি শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই, সেখানে তো এই মর্যাদা পায়নি। অথচ এখানে তো রেখেছে দাসী বান্দা সহ ওখানে আছেন, এবং যেটা জেল কোডেও যায় না। পৃথিবীর কোথাও একজন দণ্ডপ্রাপ্ত আসামি পানিশমেন্টে আছেন, সে এইরকম ভাবে আছে, এই নজির জেল কোডে না গেলে সরকার সেই সুবিধা দিচ্ছে কেন? করেছে, অনেক ক্ষেত্রেই করেছে, অনেক সরকার কি জেল কোডের বাইরে গিয়ে ব্যবস্থা নিয়েছে? তাহলে সাংবাদিকরা জননেত্রী শেখ হাসিনাকে কোশ্চেনও করেছেন যে উনি কিভাবে একজন মেড সার্ভেন্ট নিয়ে যেতে পারে। হ্যাঁ, নেত্রী তখন বলেছে যে হচ্ছে, এরকম হচ্ছে। হ্যাঁ, এবং আরেকটি বিষয় দেখবেন, এই যে ট্রিটমেন্টের বিষয়টা, গত 3-4 দিন আগেও গণভবনে বঙ্গবন্ধু মেডিকেলের কিছু ডাক্তার গিয়েছেন, মাননীয় ওই দিনই বঙ্গবন্ধুতে বেগম খালেদা জিয়া এসেছেন, তিনি বলেছেন উনি কেমন আছেন, ওনার যেন কোনো রকম চিকিৎসা, আপনার কোনো রকম যেন চিকিৎসা অবহেলা না হয়, বরং আপনারা প্রমাণ করে দেন যে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা বিশ্বমানের, এবং উনি খোঁজ খবর নিয়েছেন। তো উনি তো এই মানবতা, মহানুভবতা তো সবসময় আছেন। অথচ বেগম খালেদা জিয়ার ওই অন্ধকারাচ্ছন্ন যেটা বলছে, উনি ওই জায়গাটাকেই পছন্দ করছেন, উনি তো অন্য কোথাও যাচ্ছেন না, যেতে চাচ্ছেন না। আপনি যেটা বললেন যে কেরানীগঞ্জে নেওয়া হয়ে নিতে তাকে, এটি বিএনপি বিরোধী। বেগম জিয়া যেতে চাচ্ছেন না আপনি বলছেন, তো একজন কারাবন্দী তিনি কি নিজের ইচ্ছা কোথাও থাকতে বা যেতে পারেন না? উনি তো তাই করছেন, উনি আসছেন, উনি হাজিরা দিতে আসেন না, উনি ওনার জন্য 2 মাস বঙ্গবন্ধু মেডিকেলে রুম বুকিং দিয়ে রাখা হলো, উনি আসলেন না। উনি কোথায় যাবেন? উনি যেতে চান ইউনাইটেড হসপিটালে। কেন যেতে চান? আপনারা তো জানেন যে ওনার অসুস্থতাটা হচ্ছে আর্থাইটিস। উনি দীর্ঘদিন ধরে 20 বছর ধরে বেগম খালেদা জিয়াকে দেখছি, উনি স্টেজে উঠে কিন্তু চেয়ার ছাড়া নিচে বসতে পারেন না, মানে হাঁটুর এই প্রবলেম ওনার আছে। ওই ট্রিটমেন্টের জন্য ইউনাইটেড হসপিটাল কি ফেমাস? যে ওইটা তো হার্টের জন্য ফেমাস, ওনার কেন ওখানে যেতে হবে? আর বঙ্গবন্ধু মেডিকেলে তো সব ধরনের ট্রিটমেন্ট। এটা যাওয়ার কারণ হচ্ছে, আপনার কাছে আমি আবার আসবো মঞ্জু ভাই, আপনি দুজনের আলোচনা শুনছিলেন, পাশাপাশি আমি বিএনপির যে গণ অনশন আমরা যেটা শিরোনাম করেছিলাম, আমরা দেখেছি আজকে বিএনপির যে গণ অনশনটি হয়েছে সেখানে নেতারা আত্মসমালোচনা করেন, সেটি তো আপনাকে আমি এর মধ্যে আপনি শুনেছেন। আরেকটি বিষয় আমরা দেখেছি যে অনেক কেন্দ্রীয় নেতাকে আমরা দেখেছি যে দুপুরের পরে, অর্থাৎ 2টা-2:30টার পরে তারা হাজির হয়েছেন, গণমাধ্যমে এই ধরনের রিপোর্ট হয়েছে, এবং বিএনপির স্থায়ী কমিটির অনেককেই এখানে দেখা যায়নি, কেউ কেউ এসেছেন মধ্যম সারির, এবং আরেকটু যদি বলি সাবেক ছাত্রনেতা, তাদের উপস্থিতি বরং বেশি ছিল। আপনি বিষয়টাকে কিভাবে আলোচনা করবেন? দেখুন, আমরা দুজনের আলোচনা শুনছি, সেই পটভূমিতেই বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন নানা ধরনের সংকটে আছে, এটি তো অস্বীকার করার কোনো কারণ নেই, তাই না? এই সংকট ধরুন তার নেতৃত্বের সংকট, প্রধান নেতারা 2জনই, একজন জেলে একজন বিদেশে, তারপরে যে স্থায়ী কমিটি বা কেন্দ্রীয় কমিটি আছে তাদের মধ্যে যে মতামতের পার্থক্য আছে বা সমন্বয়ের অভাব আছে বা নানা ধরনের দুর্বলতা আছে, সেটাও আমরা দেখি। হাজার হাজার কর্মী নানা মামলায় জেলে আছে, তারা 2 রকমের সমস্যায় আছে। এই দলটির এই পরিস্থিতি, যখন তারা সাংগঠনিকভাবে দুর্বল, নেতৃত্বের দিক থেকে দুর্বল, সেটা কিন্তু সৃষ্টি হয়েছে দুভাবে। একটা তাদের রাজনৈতিক যে কর্মসূচি কৌশল, সেই কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2013-14 সালে তারা যে লাগাতার হরতাল অবরোধ দিয়ে যে সহিংস কার্যকলাপের মধ্যে জড়িয়ে পড়েছিল, সবাই যে সেইভাবে জড়িয়ে পড়েছে সেটা যেমন আমরা বলতে পারি বা পারি না, আবার সেই সময় সুযোগ নিয়ে কোনো যারা এজেন্ট প্রভোকেটিভ থাকে তারাও হয়তো তাদের দলের মধ্যে ঢুকে সহিংস কার্যকলাপ করেছে, দলটি সেগুলি সামাল দিতে পারেনি তাদের স্বেচ্ছাসেবক দিয়ে। যেভাবেই হোক তারা সহিংস কার্যকলাপের দায় তাদের বহন করতে হচ্ছে। এই 2ভাবে তারা যে আরেকটা ইয়েটা হলো যে সরকারের দমন পীড়ন, সরকার প্রচুর মামলা করেছে তাদের বিরুদ্ধে, এবং ওই যে এক ধরনের গণ আসামি করে মামলা দিয়ে প্রতিটি থানায় পুলিশের মাধ্যমে যে চাপ সৃষ্টি করে রাখা, যে কর্মী জেলে যায়নি সেও বাড়িতে থাকতে পারে না। এইভাবে দলটা তো সংকটে আছে আমরা দেখি। তা আজকে গণ অনশন, আপনি বলছেন যে প্রধান নেতারা তারা কখন উপস্থিত হয়েছিলেন বা এ বিষয়ে, যে আমি মনে করি না যে দলটির বর্তমান পরিস্থিতিতে যাদের বয়স 65, 70 বা 70-এর বেশি, কেমন সেই ধরনের নেতারা
একেবারে এই ধরনের আন্দোলনের কর্মসূচিতে এসে উপস্থিত হবেন এটি আমরা আশা নাও করতে পারি। কেমন সেনাপতি অফিস থাকলেও তো আপনার মানে ফ্রন্টে সৈন্য থাকে। আর যদি ছাত্রদল যুবদল তারা উপস্থিত হয়ে থাকে তাহলে ইটস ওয়েল অ্যান্ড গুড, ভালো। কিন্তু আমি বলছি যে একটি মিলনায়তনের পরিসরে গণ অনশন এত ঘন্টা সকাল থেকে বিকেল পর্যন্ত গণ অনশন, এটা একটা আন্দোলনের কি ধরনের কর্মসূচি? দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে যে যখন একটি ন্যায্য দাবি আছে কিন্তু রাজনৈতিক দলটি তাদের সাংগঠনিক এবং জমায়েতের শক্তি দিয়ে সেটি পাকিয়ে তুলতে পারছে না। আরেকটা হলো যে জনসাধারণ হয়তো সমর্থনও করে কিন্তু জনগণের সক্রিয় অংশগ্রহণ কম আছে, তখন একটা থাকে ওয়ার্ম আপের সময় আন্দোলনের ওয়ার্ম আপের জন্য নানা রকম কর্মসূচি দিয়ে কেমন জমায়েতের চেষ্টা করা হয়। আরেকটা হলো যে আন্দোলনটা জমে উঠছে না কিন্তু রাজনৈতিক দল সে এটিকে জারি রাখতে চাচ্ছে, তখন তারা নানা রকম প্রতীকী কর্মসূচি দিয়ে কর্মীরা অংশগ্রহণ করে বা সক্রিয় সমর্থকরা অংশগ্রহণ করে। আসলে বিএনপির বিষয়টা এখন এই পর্যায়ে আছে। আপনি বলছেন যে আন্দোলন জমে উঠছে না, কেন জমে উঠছে না এই প্রসঙ্গে আপনার কাছে পরে আসবো। দর্শকের ফোন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি নাটোর থেকে আবু তাহের, লালপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে রুমিন ফারা ম্যাডাম এবং আপনার অধ্যক্ষ উকিল, পৃথক দুটো ছোট ছোট প্রশ্ন। প্রথমে রুমিন ফারানা ম্যাডামের কাছে যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে গণ অনশন না করে আপনার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি অথবা আবেদনপত্র লিখে তার মুক্তির ব্যাপারে বা জামিনের ব্যাপারে অথবা প্যারালাল মুক্তির ব্যাপারে আবেদন কেন করলো না? এর আগে তো আপনারা আন্দোলনও করতে পারলেন না, কি কারণে? সাংগঠনিক দুর্বলতা না আপনারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন? এক। দুই নাম্বার হচ্ছে মাননীয় অধ্যাপক উপকূলের কাছে যে আওয়ামী লীগ যদি কোনো সময় ক্ষমতা দিয়ে চলে যায় তাহলে কি সাংগঠনিক অবস্থা এরকমই থাকবে? তখন তো দেখা যাবে কোনো আন্দোলনই করতে পারছে না, যে অবস্থা, যে বলে একদলীয় শাসন ব্যবস্থাতে। এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে কবে পরিত্রাণ পাবে দেশ? জি ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্নের উত্তর আমরা নেওয়ার চেষ্টা করবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে যদি শুরু করে, আপনি নিশ্চয়ই দর্শকের প্রশ্নটি বুঝতে পেরেছেন। দর্শকের প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্য শুরু করি। উনি জানতে চেয়েছেন যে কেন আমরা প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর প্যারোলের আবেদন করছি না। আমি একটা কথা খুব স্পষ্ট আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলতে চাই যে প্যারোল বা কোনো দয়া, সরকারের কোনো দয়ায় মুক্তি, সেটা না বেগম খালেদা জিয়া চাইছেন, আমি একটু বলি, না সেটা বেগম খালেদা জিয়া চাইছেন, না সেটা বিএনপি দল হিসেবে চাইছে, এবং এটা আমাদের নেতাকর্মীদের বক্তব্যে খুব স্পষ্ট হয়ে গেছে। ওনার যে লাস্ট হিয়ারিংটা সেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম নাইকো দুর্নীতি মামলায়, জেলে যেটা হয়েছিল, সেখানে আমি দেখেছি যে উনি বসে থাকতে পারছেন না। গত 1 মাস ধরে আমি দেখেছি উনি হুইল চেয়ারে ঠিক মতো বসতে পারছেন না, কিছুক্ষণ পর পর ব্যথায় ওনার মুখ কুঁচকে যাচ্ছে এবং উনি মাথা সোজা রাখতে পারছেন না। দেখুন, আমাদের আইনে পরিষ্কার বলা আছে যে যদি আসামি নারী হন, তার বয়স যদি বেশি থাকে, বয়োবৃদ্ধ হন, তাহলে তিনি অবশ্যই জামিন লাভ তার অধিকার। সুতরাং যে জিনিসটা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, যেটা দর্শক নিজেও বলছেন 3 বারের প্রধানমন্ত্রী, যেটা তার অধিকার, সে জায়গায় না গিয়ে তিনি কেন প্যারোলে যাবেন? আমরা 111-এর সময়ও দেখেছি প্যারোলে কিন্তু উনি মুক্তি নেননি। 111-এর সময় উনি প্যারোলে যেতে পারতেন, সেই প্রস্তাব তার কাছে ছিল। বেগম জিয়ার মা মারা যাওয়ার পরে তিনি প্যারোলে মুক্তি, ওটা 1 ঘন্টার জন্য, কিন্তু উনি প্যারোলে যাওয়া বলতে চিকিৎসার জন্য, দেশের বাইরে যাওয়া, কিন্তু দেশের বাইরে প্যারোলে গেছে তো আমাদের দেশ থেকে আরেক নেত্রী, কিন্তু বেগম খালেদা জিয়া তো জানেন। বর্তমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও গেছেন, উনি গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া জানেন। আমাদের আজকের ডিসকাশনের বিষয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি জাননি। তো সুতরাং ওনার বিষয়টা খুব স্পষ্ট, উনি স্পষ্ট বলেছেন যে আমার যদি মৃত্যু হয় আমি জেলে মারা যাব, কিন্তু আমি প্যারোলে বা দয়ায় আমি যাব না, আমি জামিন আমার অধিকার, জামিন নিয়ে আমি বাইরে যাব। আর দিদি যে কথাগুলো বলছিলেন, দর্শকের আরেকটি অংশ ছিল যে সাংগঠনিক দুর্বলতা কিনা নাকি আপনারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন? সাংগঠনিক দুর্বলতার ব্যাপারে আমি খুব স্পষ্ট বলি, এজেন্ডা বাস্তবায়ন করছি। জি, সেই ব্যাপারে আমি খুব স্পষ্ট বলি। ডয়েশে ভ্যালেতে এই মাসের 2 তারিখে খুব সুন্দর একটা আর্টিকেল এসছে যে বিএনপি কে নির্মূল করতে কি এত মামলা,
এখানে স্পষ্ট বলেছে যে 1 লক্ষের উপরে মামলা আছে, যেখানে আসামি 26 লক্ষ, যে কথাটি মঞ্জু ভাইয়ের কথাতেও খুব স্পষ্টভাবে উঠে এসেছিল। 26 লক্ষ আসামি, এর মধ্যে মৃত ব্যক্তি আছেন, পঙ্গু ব্যক্তি আছেন, বিদেশে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তি আছেন, কোনো এককালে বিএনপি করতেন এমন আছেন, হজে যাওয়া ব্যক্তি আছেন, যিনি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেননি, তিনিও পুলিশের গায়ে ককটেল মেরেছেন, এমন আসামিও আমরা দেখেছি। তারা মিয়া, আমরা দেখেছি অদ্ভুত গায়েবী মামলা, আমরা দেখেছি অজ্ঞাতনামা আসামি। অজ্ঞাতনামা আসামির মজাটা হলো এখানে আপনিও আসামি হতে পারেন, আমিও হতে পারি, উনিও হতে পারেন, যে কেউ হতে পারে। তো এই যে ওপেন এন্ডেড একটা পরিস্থিতি, এই অবস্থায় বিএনপিকে যে পরিমাণ চাপে রাখা হয়েছে, শুধু মামলা নয়, বিএনপি নেতাকর্মীদের উপরে গুমের নির্যাতন আছে, তাদের হারিয়ে ফেলার নির্যাতন আছে, তাদেরকে এলাকায় ঢুকতে না দেবার নির্যাতন আছে, তাদেরকে শেষ করে মানে খুন করে ফেলে নাই করে দেবার নির্যাতন আছে। সুতরাং এই যে নানানবিধ চাপে একদলীয় শাসনের দিকে বাংলাদেশ যাচ্ছে, এটা কিন্তু দর্শক যিনি প্রশ্ন করছেন তিনিও বলেছেন, যে আমাদের সরকার দলীয় যিনি আছেন তার প্রশ্ন করেছেন যে এই একদলীয় শাসনের দিকে যে বাংলাদেশ যাচ্ছে এর পরিস্থিতিটা কি দাঁড়াবে। আজকে যদি সরকার থেকে আওয়ামী লীগ চলে যায় তখন বোঝা যাবে আওয়ামী লীগের কি অবস্থা। যে স্থানীয় সরকার নির্বাচন হলো, আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে আহত এবং নিহত কি পরিমাণ। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, প্রতিপক্ষের অভাবে তারা যে নিজেদেরকে প্রতিপক্ষ বানিয়ে যুদ্ধে নেমেছে, এর ফল যে কি দাঁড়াবে, এটা যখন সরকার একসময় না একসময় তো সরকার নামবে, তখন বোঝা যাবে যে আওয়ামী লীগের অস্তিত্ব থাকে কিনা। আরেকটা বিষয় উনি বলেছেন যে আমরা বারবারই আন্দোলন করা হয়েছে বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে কিংবা অন্যান্য বিষয়, অর্থাৎ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নাকি বিএনপি আন্দোলন করেনি। আপনি নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলেন, আপনি কোটা সংস্কার আন্দোলনের কথা বলেন, ভ্যাট আন্দোলনের কথা বলেন, কিংবা রামপাল বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন বলেন, নিপীড়ন বিরোধী আন্দোলন বলেন, এই আন্দোলনগুলো তো কোনোটাই রাজনৈতিক আন্দোলন ছিল না, বিএনপি সেগুলোতে সমর্থন দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যারা আন্দোলনটি চালিয়ে নিয়ে গেছে তাদের উপরে কি ভয়াবহ নির্যাতন নেমে এসেছে। অর্থাৎ সরকার তার ইচ্ছার বাইরে যেই পা ফেলুক, সেটা বিএনপি হোক কিংবা সেটা রাজনৈতিক দল হোক অথবা একেবারে অরাজনৈতিক ছাত্র সংগঠন হোক, সরকার কিন্তু কাউকে এতটুকু ছাড় দেয় না। এখানে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি যেটি বলছেন যে নিরাপদ সড়ক আন্দোলন কিংবা অন্যান্য যে আন্দোলন, সেগুলোতে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে, আমরা দেখেছি। কিন্তু পাশাপাশি তেল গ্যাস রক্ষার জন্য আমরা দেখি যে একটি আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিএনপি, এটি তো জনসম্পৃক্ত আন্দোলন, জনগণের কল্যাণের জন্য আন্দোলন, সেই আন্দোলনে কি আমরা বিএনপিকে মাঠে দেখেছি কখনো? বিএনপিকে কি মাঠে নামতে দেওয়া হয়েছে কখনো? কোন আন্দোলনে কি বিএনপি মাঠে নামতে পেরেছে বা বিএনপিকে নামতে দেওয়া হয়েছে? আমি যে পরিসংখ্যান বললাম সেটা তো মামলার, সেই সঙ্গে আমি যে নির্যাতনের কথা বললাম, যে ফিরিস্তি দিলাম, আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মী এখনো হারানো আছে। সুতরাং এরকম একটা অবস্থায় আজকে বলছি তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাক, আওয়ামী লীগ যদি মানে আগামী 40 বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এই নামে থাকতে পারে, তাহলে আমি নাম পরিবর্তন করবো। আমি আরেকটা কথা বলি, আত্মসমালোচনার কথা এসছে, আত্মবিশ্লেষণের কথা এসছে, আমাদের নেতারা পরস্পরের ব্যাপারে কথা বলেছেন। একটা গণতান্ত্রিক দলে তো সেটা হবেই। যেই দলে এক ব্যক্তির শাসন চলে, যেই দলে কেউ কথা বলতে পারে না, সেই দলে না আত্মসমালোচনা হবে না? আত্মসমালোচনা নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি আমার মত বলবো, আমার কলিগ তার মত বলবে, সেটা তো হবেই। বিএনপি থেকে শতাধিক নেতা পদত্যাগ করছে, শতাধিক নেতার নাম জানতে পারলে ভালো হতো। আলী আসগর লবির বাইরে উনি কোনো নাম বলতে পারেন নাই। তো বিএনপি থেকে 2-1 নেতা ক্ষমতা থেকে যখন একটা দল নামে, তখন আমরা দেখি যে সুবিধাবাদী কিছু মানুষ দল পরিবর্তন করে বা রাজনীতি থেকে অবসর নেয়। আজকে তো 13 বছর বিএনপি ক্ষমতার বাইরে, কজন নেতাকে আমরা দেখেছি বিএনপি ছেড়ে যেতে? আর অতীতে যারা বিএনপি ছেড়েছে তাদের কি পরিণতি হয়েছে, তারা কি আজকে অবস্থায় আছে, সেটা তো বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে দেখলেই বোঝা যায়। আমি একটা নাম বললাম, আর বেশি নাম বললাম না, আরো নাম বলা যায়। আর ফোনটা নিয়ে আসতে চাই একটু। আমি একটু একটা কথা বলি, জনগণ একটা প্রশ্ন ফেসবুকে খুব করে, যেহেতু আজকাল মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি শক্তিশালী ভূমিকা পালন করে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আপনারা দেবী সিঠির মতন একজন চিকিৎসক ইন্ডিয়া থেকে নিয়ে এসে চিকিৎসা করাতে পারেন, তাকে যদি আপনারা রাষ্ট্রীয় খরচে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারেন, তাহলে 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন চিকিৎসা করতে দেওয়া হয় না? আরেকটা বিষয়, ইউনাইটেড উনি কেন যেতে চান? প্রশ্ন হচ্ছে উনি ষড়যন্ত্রের জন্য যেতেন, কি হাস্যকর। ইউনাইটেড নাকি হার্টের জন্য বিখ্যাত, আমি জানতাম না ইউনাইটেড হার্টের জন্য বিখ্যাত। আমাকে মাথায় রাখতে হবে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইজ ভেরি স্পেশাল রিলেশনশিপ। এখানে বিশ্বাসের ব্যাপার আছে, আস্থার ব্যাপার আছে। 3 বারের প্রধানমন্ত্রীকে তার পছন্দমতো জায়গায় চিকিৎসা করতে দেবেন, এটাই তো মানবাধিকার লঙ্ঘন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সাজু আহমেদ, দিনাজপুর থেকে বলেছি। জি বলুন। আমার প্রশ্ন, প্যারোলের কথা বলতেছে এখন, মানে যে আওয়ামী লীগ দল, হ্যাঁ, তো আমার প্রশ্ন এটা যে এরা কি আদালতের সিদ্ধান্ত না আওয়ামী লীগ দলের সিদ্ধান্ত? এইটা শুরু প্রশ্ন। জি জি, আপনার প্রশ্নটি পরিষ্কার হয়নি। জি, অথবা বকিল এর আগে দর্শক একটি প্রশ্ন করেছিলেন, আপনাকে নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছিলেন। জি, প্রথমত দর্শকের প্রশ্নটা আগে আপনি শুনতে চাচ্ছেন। হ্যাঁ, উনি বলতে চেয়েছেন আওয়ামী লীগের
সাংগঠনিক অবস্থা এখন যেমন আছে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তখন তার অবস্থাটা কেমন হবে। তো এইটার অতীত ইতিহাস একটু ঘেঁটে দেখেন। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর রাস্তায় ছিল, রাজপথে ছিল। নিজে মানে বিএনপি, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, স্বৈরশাসক এরশাদ সাহেব, এদের জাতাকলে হাজার হাজার নেতাকর্মী জীবন বিলিয়ে দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু রাজপথ ছাড়েনি। জনগণের যেখানেই জনগণের বিরুদ্ধে এই স্বৈরশাসক সামরিক শাসকরা তাদের বিরুদ্ধাচরণ করেছে, তার প্রতিবাদে রাজপথ প্রকম্পিত করেছে। শুধু সেটাই না, মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরা তাদের মৃত্যুকে আলিঙ্গন করে তারা রাজপথ পাহারা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তার দায়িত্বের বা জাতির জনকের যে স্বপ্নের বাংলাদেশ সেটি প্রতিষ্ঠা করবার জন্য, তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তারা একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে তারা কাজ করেছে। এই রকম একটি ইতিহাস এই উপমহাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। কাজে এটি নিয়ে প্রশ্নটি উনি অবান্তর করেছেন। আচ্ছা, ভবিষ্যতে যে কি হবে সেটা আওয়ামী লীগের শেকড় একেবারে মাটির মধ্যে পতিত। কাজেই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের অতন্ত্র প্রহরীর মতো নিঃস্বার্থ দেশপ্রেমিক নেতাকর্মীরা রয়েছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আমি অনেকগুলো প্রশ্ন না, আপনি বলবেন নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন করতে, বিএনপি বলছে না, সময় পাবেন, বিএনপি বলছে যে তারা প্যারোলে মুক্তি চায় না বা প্যারোলের ব্যাপারে বিএনপি কোনো আবেদন করেনি। তাহলে সরকারের পক্ষ থেকে কেন বলা হচ্ছে যে প্যারোলের আবেদন করলে ভেবে দেখা হবে? এটা অবজেকশন আছে, আপনি সরকারকে দোষারোপ করছেন। না, দোষারোপ করছেন আমি বলছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন, মন্ত্রী কি বলেছে যে ওনাকে প্যারোলে মুক্তি আমরা দিতে না, চাই। বলেছেন যে যদি বিএনপি আবেদন করে তাহলে ভেবে দেখা হবে। তো বিএনপি তো আবেদনও করেনি এবং বিএনপি বলছেও না। আপনি কেন এটা কোশ্চেনটা তো আপনি ঠিক হলো না। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বেগম খালেদা জিয়ার প্যারোলের মুক্তি নিয়ে কি ভাবছেন, এই যে কথাগুলো এসছে, তখন উনি বলেছেন আমারও এখানে একই কথা যে বিএনপি থেকে আবেদন করলে উনি তো বলতে পারতেন বিএনপি থেকে এই ধরনের কোনো আবেদন না, সেটা ভাবার কিছু নেই। না, আবেদন আসেও নাই, সেটা উনি বলেছেন। যখন উনি বলেছেন আবেদন করলে ভেবে দেখা হবে, তার মানে সরকার বিষয়টি ভাবছে। না না, আবেদন যদি করে বিএনপি তখন তো এই টেবিলে আলোচনা হবে, সর্বত্রই সেটা আলোচনা হবে। বিএনপি তো এই ধরনের আবেদন করেনি, না করলে নাই। এটা নিয়ে আমাদের মাথা, সরকারের তো কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা, উনি যে কথাগুলো বললো সেই প্রসঙ্গে আমাকে একটু বলতে দেন। প্রথমত উনি একেবারে আপত্তিকর একটা কথা বললেন, ডাহা একটা মিথ্যাচার করলেন। ওনারা যেটি করেন, উনি হয়তো মানে ওই জিয়াউর রহমান যখন হানা ভোট করেছিল, ইলেকশন করেছিল, মঞ্জু ভাই জানে, তখন কি করেছিল, হেলিকপ্টার করে করে ওই বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে নির্বাচনী প্রচারণা করে করে মানে তার যে বিরোধী প্রার্থী ছিল তাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে নির্বাচনের নামে প্রহসন করেছিল। যে এইগুলো তো আওয়ামী লীগের কালচার না। উনি বললেন ওবায়দুল কাদের দেবীসাটি ট্রিটমেন্টে এসছেন এবং রাষ্ট্রীয় খরচে সিঙ্গাপুরে গিয়েছেন, এরকম মিথ্যা তথ্য টকশোতে বসে দিলে এটার বিরুদ্ধে অবশ্যই আপনাকে আমি বলবো এটা আপনি এখানে এইখানে বসেই এটা প্রতিবাদ করা আপনার উচিত। কারণ উনি কিছু বলে নিশ্চয়ই আপনি ডিফেন্ড করবেন। তথ্যগুলো যখন যায় জনগণের কাছে, যখন কোনো তথ্য দেবেন সেটি রুমিন ফারহানা ডিফেন্ড করছেন, রুমিন ফারহানা তথ্য অবশ্যই আপনি ডিফেন্ড করবেন। এবার ওবায়দুল কাদেরের সঙ্গে বেগম খালেদা জিয়ার কি তুলনা চলবে? একজন হচ্ছে এতিমদের টাকা চুরি করে জেলে আছেন, একজন হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করে এই জঙ্গিবাদ, হাওয়া ভবন, দুর্নীতি, বাংলাদেশের মানুষের রক্ত চুষে মানি লন্ডারিং এইসব করে এই এখন কারাগারে আছেন। আর জনাব ওবায়দুল কাদের উনি একেবারে শিশু বয়স থেকে রাজনীতি করে করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জেলখানায় থেকে সামরিক শাসকের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে উনি এখানে এসেছেন। পরীক্ষিত একজন আওয়ামী লীগের নেতা, জনগণের নন্দিত নেতা, তাকে নিয়ে উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে এই তুলনাটা দিলেন। বেগম খালেদা জিয়াকে কোথায় যেতে চায়, কোন বিদেশে যেতে চায় সেটা ওনার আবেদন করুক। উনি যে ওনা সিঙ্গাপুরে যেতে চায় না, উনি যে প্রসঙ্গটি উনি এই কথাগুলো বলতে পারেন। আচ্ছা, এরপরে আরেকটি বিষয় যেটি আসছে, বিএনপিকে মাঠে নামানোর জন্য সরকার কোনো স্পেস দিচ্ছে না। এখন ওনারা দাবি তুলুক যে বিএনপিকে জনসভা করার জন্য জনসভা কর্মী নাই। আচ্ছা, আমরা যে কোনো একটা ঘরোয়া সভা করব, সেই জন্য আমাদের একটা স্টেজ বানিয়ে দেন, মাইক লাগিয়ে দেন, চেয়ার বসিয়ে দেন, কর্মী আনবার জন্য আমাদের ব্যবস্থা করে পরিবহন দিয়ে দেন, আমরা একটা মিটিং করব। এই দাবি তুলুক,
তাহলে বিএনপি কে আওয়ামী লীগ মিটিং করার জন্য অর্থাৎ সেটা আপনি করে দিবে। বলছেন যে হ্যাঁ। আন্দোলনে অনুকূল পরিবেশ আচ্ছা, সরকার তৈরি করে এবার দেবে আরেকটি- কিনা? হ্যাঁ, আরেকটি প্রসঙ্গ জি। বলেছেন, নিরাপদ সরকার পুরো সময় নিয়ে নিচ্ছেন। একদমই না। আচ্ছা, বলুন। সরকার আমি হ্যাঁ, বলে যে দিচ্ছি। বকুল বলুন। কোটা আন্দোলন, আপনার পরিধি রামপাল, আপনার মতোই চলবে। নিরাপদ সরকার, এই আন্দোলনগুলো যারা করেছে ওনারা নৈতিক সমর্থন দিয়েছে। ওনারা কি নৈতিক সমর্থন দিয়েছিল না? লন্ডন থেকে তারেক রহমান কোটা আন্দোলনকারীদেরকে ফোন করে ক্যাম্পাসে লাশ ফেলতে বলেছিল, এবং শুধু ওই কোটা আন্দোলনকারীদের না, বিএনপি প্রতি শিক্ষক মামুন সাহেবকে ফোন করে ক্যাম্পাসে যেন লাশ ফেলানো যায় সেই ষড়যন্ত্র করেছে। এটা কি- না, এটা কি- কথোপকথনটা আমরা এটা কি- শুনেছিলাম। লাশ ফেলার এটি কথা তো কি ছিল নৈতিক সেখানে? সমর্থন না, অবশ্যই। লাশ কি ফেলার কথা কি বলেছিল? ছিল? অবশ্যই ছিল, বলেছিলে। আচ্ছা। আপনি কেন বসে আছেন? আপনি কিন্তু আপনি অতিরিক্ত ধরেন। সময় দিচ্ছেন। হ্যাঁ। জি, জি। শুধু না, নয়, না, 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 মানে এদের আচরণ হলো এটা নৈতিক সমর্থন না, অনৈতিক সমর্থন। ওনারা কি করেছে? ওনারা কি আন্দোলন করেছে কোনো কিছুতে? নৈতিক সমর্থন দেওয়ার জন্য কি বিএনপি জি, একটি জি, রাজনৈতিক ধন্যবাদ। দল হিসেবে মঞ্জু কাজ ভাই, এর আগে আপনি করছে? না, বলছিলেন- মামলা নিয়ে একটা কথা বলেছে, এটা আমার বলতেই হবে। জি। বলতেই বলেছেন মামলায় ওনাদের অনেক মামলা হয়েছে এবং বিভিন্ন ধরনের মামলার রেফারেন্স দিয়েছেন। তো বিভিন্ন ধরনের মামলাগুলো যে হয়েছে 2013, 14, 15 এখানে 2000 মামলা হয়েছে। 2000, সেই 2000 মামলার কিসের জন্য হয়েছে? রোল ভাই। আগুন, সন্ত্রাস, জি, আমি আসবো জাতীয় আপনার কাছে। সম্পদ ধ্বংস, এত মিথ্যা কথা বললে তো সেজন্য মুশকিল। মামলা হবে না? জি, মামলা ধন্যবাদ, করে জি, আর জি। এবং সেখানে 1000 মামলার অপুকিল, আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই, আমি আপনার কাছে আরেকবার আসবো। জি মঞ্জু ভাই, এর আগে আপনি বলছিলেন যে আন্দোলনটা জমে উঠছে না, তো জমে ওঠার না ওঠার পেছনে কারণ কি আপনি মনে করেন? যে একটি হচ্ছে যে বিএনপি বলছে যে সরকার তাদেরকে স্পেস দিচ্ছে না, মাঠে দাঁড়াতে দিচ্ছে না একদিকে, আরেকদিকে আবার কেউ কেউ বলছেন বা আপনারা যারা বিশ্লেষণ করেন বিএনপির সাংগঠনিক দুর্বলতার প্রশ্ন তুলছেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কি যে গণমানুষ এখন এই ধরনের রাজনৈতিক দলগুলো নিজস্ব এজেন্ডা থেকে আসলে মাঠে নামতে কতটুকু ইচ্ছুক, সেই বিশ্লেষণ আপনারা কেউ কেউ করেন, আপনি কি এই জায়গাটাতে বলবেন কিনা? আচ্ছা, আমরা তো রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে দেখি যে সব সময়ই তো বিরাট আকারে ঝড় হয় না, তাই না? মাঝে মাঝে হয়। এখন আন্দোলন সংক্রান্ত গত কয়েক বছরের আলোচনায় আমি নিজেই একটু বিভ্রান্ত হয়ে যাই এইভাবে যে অনেকে মনে করেন যে আন্দোলন মানে হচ্ছে রাজনৈতিক দলের সক্রিয় কর্মীরা খুব রাস্তায় নেমে জঙ্গিপনা দেখাবে। এইটা আন্দোলন না। জি। আসলে রাজনৈতিক দলের কাজ হচ্ছে জনগণের নেতৃত্ব দেওয়া, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কর্মসূচি তৈরি করে জনগণকে উদ্বুদ্ধ করা, সংগঠিত করা, এবং যদি কোনো কিছু মানে বৈরী শক্তির কাছ থেকে আদায় করতে হয় তখন জনগণকে সক্রিয়ভাবে মঞ্জু, আমি একটু রাস্তায় দুঃখিত, নামানো, আপনি তার আপনার সাথে কাছে আবার কর্মী। আসবো, একজন দর্শক অনেকক্ষণ লাইন তো- আছে, ফোনটা আমি আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি শরীফুল বলছি কুষ্টিয়া থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। বলছি যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যে নেতাগুলো আছে ওনারা তো অনেকগুলো কর্মসূচি দিয়ে বসে থাকেন, যে কর্মসূচি কোনো মানে মাঠ পর্যায়ে নেতাদের কর্মীদের ভিতর বাস্তবায়ন হয় না। এবং বিএনপি শুধু কি বেগম জিয়াকে নিয়েই থাকবে, না অন্য কোনো, যেমন জনগণের স্বার্থের স্বার্থে বিদ্যুতের দাম, গ্যাসের দাম, ডিজেলের দাম, কোটা আন্দোলন, রামপাল আন্দোলন, এই ধরনের আন্দোলনের সাথে ওনারা কি সংযুক্ত কখনোই হতে পারে কিনা? ম্যাডাম রুমিন ফারানার জি কাছে ধন্যবাদ আপনাকে, বোঝা গেছে প্রশ্নটি। মঞ্জু ভাই। ঠিক আছে, না আমি বলছিলাম যে আন্দোলন তো জনগণ করবে, রাজনৈতিক দল নেতৃত্ব দেবে, কর্মীরা সেই জনগণের সামনে থাকবে। কেমন? তো বিএনপির যে এখন নানা রকম সংকট, তারা খালেদা জিয়ার মুক্তির বিষয়টা যদি জনসাধারণ মনে করে যে এটা আমাদের এমন একটা ভাইটাল স্বার্থ যে খালেদা জিয়ার মুক্তি না হলে আমরা এগুতে পারছি না, তাহলে তারা কিন্তু ওইভাবে রাস্তায় নামবে। আর যদি মনে করে যে খালেদা জিয়াকে আটকে রাখা সরকারের উচিত হচ্ছে না, সরকার এটা একটা অন্যায় করছে, খালেদা জিয়াকে অন্তত জামিনে মুক্ত করা উচিত, এইটি মনে করলে সেটির জন্য কোনো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামবে না, কিন্তু তার সমর্থন থাকবে। কাজেই সেই অনুযায়ী বিএনপিকেও আন্দোলনের কর্মসূচি দিয়ে ক্রমে সেই আন্দোলন গড়ে তুলতে হবে। কেমন? আমি বলছি কি যে বিএনপির সঙ্গে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের কোনো তুলনা হয় না। আওয়ামী লীগ হচ্ছে একেবারে মাটি থেকে উঠে আসা। পাকিস্তান আন্দোলনের পরে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ, মানে প্রয়োজনে ভেতর থেকে, কেমন ভেতরের তাগিদ থেকে জনগণকে সংগঠিত করেছে। এবং এই যে অপু বলছিলেন যে 21 বছর তো আওয়ামী লীগ বাইরে ছিল, তার আগে আওয়ামী লীগ 49 সালে জন্ম হলে, কেমন 54 সালে অল্প দিনের জন্য যুক্তফ্রন্টের মাধ্যমে, তারপর আবার ক্ষমতার বাইরে, 62 সালে আওয়ামী বিরোধী আন্দোলনের জন্য দু একটা নির্বাচনে অংশগ্রহণ, ফাতিমা জিন্নাহ ইত্যাদি, আবার নাই, আবার 70 সালের নির্বাচন থেকে আওয়ামী লীগের নতুন ইতিহাস দেশ
দেশ স্বাধীন, আবার স্বাধীন দেশে 21 বছর তারা দলের বাইরে ছিল, আবার নির্বাচনে হেরে গিয়েও কিন্তু 91 সালে এবং 2004 সালে তারা কিন্তু বাইরেই থাকলেন। ফলে এই দলটির সঙ্গে বিএনপির ওইভাবে তুলনা হবে না। বিএনপি একজন সামরিক শাসকের ক্ষমতায় বসে তৈরি করা রাজনৈতিক দল, তারা গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু বিএনপির এ যাবৎকালের ইতিহাসে এককভাবে বিএনপির কোনো গণ আন্দোলনের ইতিহাস নাই। এরশাদের বিরুদ্ধে আন্দোলন, সেটা হচ্ছে 7 দল 15 দল সম্মিলিত দল, হ্যাঁ, সম্মিলিত আন্দোলনে তারা গণ আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ওই তুলনাটা এখানে হবে না। এখন এইখানে আপনি বলছেন যে কেন আন্দোলন জি হয় না, একটু সংক্ষেপ করবেন। শেষ আপনার বলা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। রবীন্দ্র ভাই, আপনার কাছে আসি। দর্শকটি প্রশ্ন করেছে, আমার মনে হয় ওই প্রসঙ্গটা আমরা কিছুটা টাচ করে গিয়েছিলাম। আমি একটি বিষয় আপনাকে প্রশ্ন করতে, যেটা হচ্ছে যেমন বিএনপি নেতারা আন্দোলনের কথা বলছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্ত করতে হবে, এই লক্ষ্যে মুক্তির আন্দোলন শুরু করতে হবে। আমরা দেখেছি ব্যারিস্টার মওদুদ আহমদ স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন অপেক্ষা করতে হবে, প্রস্তুতি নিতে হবে, সময় মতো ক্ষোভের বিস্ফোরণ ঘটাতে হবে, আন্দোলন প্রসঙ্গে বলছেন। তো এইখানে যদি বলি আসলে যে এরকম প্রশ্ন তো স্বাভাবিকভাবে আসে যে 13 মাস হলো বিএনপি চেয়ারপারসন জেলে, তাহলে সময়টা আসলে কবে হবে? জি, আপনাকে ধন্যবাদ। নানান রকম পলিটিক্যাল রেটরিক থাকবে, নেতারা তাদের বক্তব্য দেবেন, কর্মীদের উজ্জীবিত করবার জন্য কথা বলবেন, সেটাই স্বাভাবিক, এটা দলগুলোতে হয়েই থাকে। আমি অধ্যাপক অপু উকিলের একটা কথায় আসি, উনি খুব স্পষ্ট জিজ্ঞেস করেছেন ওবায়দুল কাদেরের সাথে বেগম খালেদা জিয়ার তুলনা চলে কিনা। না, চলে না তো। বাংলাদেশের 3 বারের যিনি প্রধানমন্ত্রী, তার সঙ্গে একজন সড়ক মন্ত্রীর কেন তুলনা চলবে? আজকে বাংলাদেশের আরেক নাম হয়ে গেছে বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের আরেক নাম বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষের অধিকারের আরেক নাম বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সেই নেত্রী, একমাত্র নেত্রী যিনি কোনোদিন কোনো আসনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দনের নাম বেগম খালেদা জিয়া। বাক এবং ব্যক্তি স্বাধীনতার আরেকটা নাম বেগম খালেদা জিয়া। কেন ওবায়দুল কাদেরের তুলনা চলবে? তুলনা তো চলতেই পারে। ওবায়দুল কাদের সাধারণ সড়ক মন্ত্রী, আর তিনি বাংলাদেশের মানুষের জনগণের নেত্রী। তিনি কিন্তু একদিনে নেত্রী হয়ে ওঠেন নাই। 80-র দশকে আমরা দেখেছি কিভাবে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে রাস্তায় রাস্তায় সংগ্রাম করেছেন। আমরা দেখেছি 111 সরকারের সময় তিনি কিভাবে আপসহীন ভূমিকা নিয়ে অটল থেকেছেন, প্যারোলে দেশের বাইরে চলে যান নাই। আমরা দেখেছি আজকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া কিভাবে সোচ্চার কণ্ঠ, যেমন আজকে উনি জীবন দিতে বসেছেন। বাংলাদেশের মানুষ দেখছে যে একজন 73 বছরের বয়স্ক মানুষ তিনি জীবন দিতে বসেছেন। 111 এর সময় তিনি তার মাকে হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন। এই সরকার, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তিনি তার ছেলেকে হারিয়েছেন। বাংলাদেশের মানুষের আরেকটা নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। তো সুতরাং ওনার সঙ্গে কেন ওবায়দুল কাদেরের তুলনা চলবে না? তুলনা চলার কোনো প্রশ্নই নাই। তিনি একটা কথা বলেছেন যে দেখুন, মিথ্যাচার যে মানে সর্বত্র একটা মিথ্যাচারের রাজনীতি আওয়ামী লীগ তৈরি করেছে। তারা বলছে যে 2000টা মামলা হয়েছে, যেখানে ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে প্রথম আলোতে কলাম এসছে, বড় কলাম নির্বাচনের আগে আগে, যে সেপ্টেম্বর মাসেই মামলা হয়েছে 5000-এর উপরে। সেখানে উনি বলছেন 2000 মামলা, টোটাল মামলা হয়েছে 1 লক্ষ, টোটাল মামলা হয়েছে 1 লক্ষ, যেখানে আসামি হয়েছে 26 লক্ষ। সুতরাং 2000 মামলা কথাটি সঠিক নয়। ভোটের কথা আসছে, হ্যাঁ না ভোটে উনি বলছেন হেলিকপ্টারের প্রচারণা। হেলিকপ্টার প্রচারণার সমস্যা কোথায়? আরে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স 73 সালে যখন উঠিয়ে নেওয়া হয়েছিল, এবং যে মাত্র অল্প কয়েকটি আসনে আওয়ামী লীগ পরাজিত হয়েছিল, তার একটি হচ্ছে সরাইল আশুগঞ্জ, যেখানে আমার বাবা 73 সালে নির্বাচনে জয়লাভ করেছিল, যেটা বেসরকারিভাবে বেতারে ঘোষণাও করা হয়েছে। পরবর্তীতে তারা পরের দিন ফল পরিবর্তন করে মিডিয়া কুয়ের মধ্যে দিয়ে নাম পরিবর্তন করেছে। এরকম আসন আরো 10-15টা আছে, যেটা 73-এ মাত্র অল্প কয়েকটি আসনে আওয়ামী লীগ হেরেছিল, কিন্তু সেই হারটা আওয়ামী লীগ মানতে পারেনি। এবং তখন যাদেরকে জালিয়াতির মাধ্যমে তারা নির্বাচিত করে এসেছিল, তাহিউদ্দিন ঠাকুর থেকে শুরু করে মোশতাক থেকে শুরু করে এই ধরনের নেতাদের আওয়ামী লীগের, তারা পরবর্তীতে কিভাবে বিষধর সাপের মতন আওয়ামী লীগকে ছোবল দিয়েছে, সেটা তো 75-এর 15ই আগস্টই সাক্ষী। তো সুতরাং কোন রকম কারচুপির ফল কিন্তু ভালো হয় না, আর মিডিয়াতে মিথ্যাচারের ফলও ভালো হয় না। তো সুতরাং বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ, তার চিকিৎসার আশু প্রয়োজন, এবং আমি মনে করি যে সরকারের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত, এবং আইন অনুযায়ী তিনি জামিন লাভের যোগ্য। যেটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে আইন অনুযায়ী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বয়সের বিবেচনায়, তার সামাজিক অবস্থানের বিবেচনায়, তার মামলার বিবেচনায় তিনি জামিন লাভের যোগ্য। আর যে বারবার এতিমের টাকা কথাটা ওঠে না, যে 2 কোটি টাকার কথা বারবার বলছে, সেই 2 কোটি টাকা আজকে ব্যাংকে বেড়ে 6 কোটি টাকা হয়েছে। সুতরাং কোন টাকা কোথায় গেল সেটাও বাংলাদেশের মানুষ জানতে চায়। আর যেখানে এক একটা ব্যাংক খালি করে দিয়ে লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে, মন্দরিন দাঁড়িয়ে গেছে 1,45,000 কোটি টাকার ওপরে, যেখানে ব্যাংকগুলো খালি করা ফেলেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়ে যায়, যেখানে ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দেওয়ার কারণে আজকেই প্রথম আলোতে কলাম লিখেছেন সাবেক ডেপুটি গভর্নর যে এই সরকার হচ্ছে ঋণ খেলাপি বান্ধব সরকার। তো সুতরাং এই
আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকার যখন 2 কোটি টাকা নিয়ে কথা বলে তখন বাংলাদেশ জি, 16 কোটি ধন্যবাদ মানুষ হাসে। অপু উকিল, আপনি নিশ্চয়ই শুনছিলেন রুমিন ফারহানার প্রশ্নগুলো আপনি উত্তর দিবেন। না, প্রথমত হলো আমি শেষ থেকে শুরু করছি। জি, ব্যাংক লুটের জনক হলো তারেক রহমান। ভাঙ্গা সুটকেস আর ছেঁড়া গেঞ্জির ভেতর থেকে এসে 91-এ ক্ষমতা দখল করে তারপরে এই জিয়া পরিবার 91 কি ক্ষমতা দখল হ্যাঁ করেছেন? অবশ্যই দখল কেন করেছে। বলছেন? ক্ষমতা দখল কারণ এই নির্বাচনটিকে ষড়যন্ত্রের নির্বাচন করেছিল এবং 91 ষড়যন্ত্রের নির্বাচন ষড়যন্ত্রের অবশ্যই নির্বাচন। অবশ্যই জি, জি। বিএনপি যতবার ক্ষমতা এসেছে আপনি তো আমাকে সময় দিবেন না বলুন ব্যাখ্যা আপনি। করার জন্য, ষড়যন্ত্রের মধ্য দিয়ে এসেছে। তো সেই নির্বাচনে ক্ষমতায় এসে বিএনপি যেটি করেছে সেটা পরিবারের সকল বাংলাদেশের মানুষের সম্পদ লুট করে পরিবারের সম্পদ বানিয়েছে। সেরাগঞ্জে ভাঙ্গা সুটকেস থেকে 18টি ইন্ডাস্ট্রির মালিক হয়েছিল তারেক রহমান, আর কোকো সিরিয়ালি লংসের ব্যবসা থেকে কি নাম? শুরু করে 18টি industry এর নাম? কোকো 1, কোকো 2, কোকো যা 3। ইচ্ছা তাই বলে এখন দেওয়া এই যাবে। ব্যাংক লুটের বিবরণ, এই যে তারেক রহমান যে ব্যাংক থেকে যে লোন নেওয়ার কালচার তারেক জিয়া শুরু করে এবং সেই 96-এ তারেক রহমানের সাথে অনেক এই টাকা যখন ফেরত দেয়নি সেগুলোর বিরুদ্ধে অনেক মামলাও আছে। আপনি সময় দিলে আপনি সময় দেন, আমি সব সেই মামলার বিবরণ তুলে ধরতে পারবো। এবং 2003 সালে বিএনপি যখন আবার ক্ষমতায় এসেছে শুধুমাত্র জিয়া পরিবার 300 কোটি টাকা ঋণ মওকুফ করেছে, শুধুমাত্র ঋণ জিয়া পরিবারের জন্য। কাজেই তারেক আচ্ছা, রহমান তারেক রহমান বা জিয়া রহমানের পরিবার সেগুলো তারেক করেও রহমান যে থাকে, ব্যাংক এখন লুট যে ব্যাংক করেছে- খাতে অরাজকতা, না, এখন সেটিকে জায়েজ করে? অরাজকতা এখন না, অরাজকতা তারেক রহমান সৃষ্টি করেছিল। আচ্ছা, এই আমলে হয়নি? ব্যাংক লোনের কালচার শুরু করেছিল বিএনপি এবং সেই রেশ এখন আওয়ামী লীগের টানতে হচ্ছে। এখন যেখানেই ব্যাংকে অনিয়ম হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আওয়ামী লীগ, সোচ্চার হচ্ছে এই সরকার। এই জন্যই জনগণ জানছে যে ব্যাংকের মধ্যে কি হয়েছে, আগে যে কি করেছে তারেক রহমানরা সেটি এখন জনগণের সামনে এসছে। আরেকটি বিষয় বলছেন যে ওবায়দুল কাদের আর হচ্ছে বেগম খালেদা জিয়া তুলনা হয় না, কারণ উনি 3 বারের প্রধানমন্ত্রী। হ্যাঁ, উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি স্বশিক্ষিত 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। একবার 2বারই ভোট কারচুপি করে এবং আরেকবার হয়েছিলেন 96-এ 15 ফেব্রুয়ারি নির্বাচন করে জনগণ ঝাঁটাপেটা করে এই সংসদ থেকে বের করেছে। এবং কাদের নিয়ে সংসদে বসেছিলেন? বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে, যতবার এই ক্ষমতায় গেছেন রাজাকারদের নিয়ে, দেশবিদ্রোহীদের দিয়ে। এইরকম একজন ভোট চুরি করে প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু ওবায়দুল কাদেরের রন্ধ্রে রন্ধ্রে যে সুনাম, ওবায়দুল কাদেরের প্রতিটি পদক্ষেপে যে সততা, শেষ করতে হচ্ছে। মোজাম্মেল হোসেন মঞ্জু, অধ্যাপক অপু উকিল, ব্যারিস্টার রুমিন ফারহান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপা, শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।